আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সম্মানিত দর্শক, 12 ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন হতে যাচ্ছে, নাকি আগেভাগেই ঠিক করে রাখা ফলাফলের দিকে হাঁটছে বাংলাদেশ? এই প্রশ্নের মাঝখানে সবচেয়ে বড় করে উচ্চারিত হচ্ছে, বেশি বেশি উচ্চারিত হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাম। প্রশ্ন উঠছে, 12 ফেব্রুয়ারির নির্বাচনে কার পক্ষে তিনি, কার হয়ে তিনি কাজ করছেন বা করবেন? সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন দেশে সুষ্ঠু নির্বাচন হবে? কেন করলাম প্রশ্নটা? বলছি, বাংলাদেশে ইতিপূর্বে যে কোটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানে সবাই যাকে যেই নির্বাচনগুলোকে গ্রহণযোগ্য মনে করেন, সেই নির্বাচনগুলোর কোনটির আগের পরিস্থিতি এখনকার মতো এত অস্থির এবং অনিয়ন্ত্রিত ছিল? অনেকে তো বলেন এখনকার যে পরিস্থিতি সেটি দেখে যে দেশে যেন ছোটখাটো একটা যুদ্ধ লাগতে চলেছে। মানে তাদের মতে এখনকার দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই নাকি মিলে এরকম একটি চিত্র দাঁড়াচ্ছে বা এরকম একটি ভয়ের বিষয় সামনে আসছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার এটি গণমাধ্যমে দেখেছেন, গাজীপুরে এক আলোচনা সভায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা মিলিত হয়েছিলেন। 3 বাহিনীর প্রধান সেখানে ছিলেন, আরো ঊর্ধ্বতন জেনারেলরা, সেনা কর্মকর্তারা ছিলেন। তো সেই আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দাবি করেছেন দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। কিসের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেছেন এটা তিনিই ভালো বলতে পারবেন। মানে এর যে প্রায়োগিক বিষয়টি যদি আপনি চিন্তা করেন সেটি আপনি মেলাতে পারবেন বলে আমার মনে হয় না। সেনাপ্রধান বলেছেন তাদের সবার লক্ষ্য একটাই, তা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কি কি উপাদান অপরিহার্য, অবশ্যই প্রয়োজন, সেটি আসলে আলোচনা করলে এই বক্তব্যটি নিয়ে আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। এবং এই বিষয়টিতে দেখলাম যে নিন্দুকেরা কি বলছেন বা সমালোচকরা কি বলছেন, তারা বলছেন 3 বাহিনী এবং সরকার ও তার প্রশাসন যতটা না সুন্দর একটি নির্বাচনের জন্য কাজ করছে, তার চেয়ে বেশি তাদের মনোনীত দলকে ক্ষমতায় বসানোর জন্য তারা ব্যতিব্যস্ত। এটি নিন্দুকেরা বলতেই পারে, কারণ প্রেক্ষাপট যদি এমন হয় কি করার আছে। মজার বিষয় হলো, যে আলোচনায় সেনাপ্রধান গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানেই মানে সেই আলোচনাতেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন বাংলাদেশের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন থাকবে। কেন থাকবে আমি জানি না, মানে ওই যে যুদ্ধের ভাব, যুদ্ধ পরিস্থিতি বা এরকম একটা আতঙ্ক আশঙ্কা না থাকলে কেন এটি আমি বলতে পারবো না। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দাবি করেছেন যেসব এলাকায় দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বেশি সেখানে তারা বেশি করে নজরদারি চালাচ্ছেন। মানে অনেকদিন ধরেই তো তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন, এটির আসলে কোনো ভালো উপকারিতা বা এটির কিছু আসলে বোঝা যায় না। তবু তিনি বলেছেন, এই কারণেই প্রশ্ন উঠছে যে এসব কথার মানে কি, কি বার্তা দিতে চাচ্ছেন তারা, এটি আসলে জনগণ বুঝতে পারছেন না। সেনাপ্রধানের কথা নিয়ে খুব বেশি আশাবাদী কি হতে পারেন দেশের জনগণ? আপনার কি মনে হয়? 2024-এর 5 আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশবাসীকে, জাতিকে, তার কোনটি তিনি রক্ষা করেছেন? আমার চেয়ে আপনারই ভালো বলতে পারবেন। মব সন্ত্রাস নিয়ে তার যে হুঙ্কার আমরা শুনেছি, হুঙ্কার দিয়েছেন একাধিকবার, তার ক্ষোভ প্রকাশ করেছেন, দৃঢ়তা ব্যক্ত করেছেন, তার সুফল কি পেয়েছে দেশের মানুষ? তারপর বন্দর নিয়ে, মানে বন্দরের যে টার্মিনাল, নিউ মরিন কন্টেইনার টার্মিনাল, এটি বিদেশিদের দেওয়ার যে প্রোপাগান্ডা চেষ্টা অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের, বিশেষ করে ইউনূস সাহেবের, এবং করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে হুঙ্কার দিয়েছিলেন, এটা কিন্তু জাতি ভোলেনি। হয়তো তিনি ভুলে গেছেন কি বলেছিলেন। এই জন্যই হয়তো এখন চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল নিয়ে সরকারের একগুঁয়েমি থামেনি এখনো। তার সেই একরোখা মনোভাব এখন আর সেনাপ্রধানকে স্পর্শ করে না। মানে দিলে দিয়ে দিক, গেলে
চলে যাক, বিষয়টা হয়তো এরকম, অথবা তিনি somehow or other convince। তারপরে দেখুন, দেশের সংখ্যালঘুদের জানমাল রক্ষা করা বা নিরাপত্তায় সেনাপ্রধান অনেক কথা বলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা, ঊর্ধ্বতন কর্তারাও অনেক কথা বলেছেন। আসলে তাদের এই কথা নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। যা ঘটেছে, যা ঘটছে তা আমাদের সামনে, তা গণমাধ্যমের পাতায়, সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে আছে। দেশে বিদেশে এসব নিয়ে সমালোচনা চলছে। এরকম করে অনেক কথা বলা যায়, এরকম আরো অনেক কারণ আছে যেসব কারণে সেনাপ্রধানের ভূমিকা এবং প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষও আজকাল নানান প্রশ্ন তোলার সাহস পান। মানে তারা আর এখন ভয় পান না যে সেনাপ্রধানকে নিয়ে সমালোচনা করা হবে এবং এটি নিয়ে কোনো তীব্র প্রতিক্রিয়া হতে পারে। এরও পিছনে নানান কারণ আছে এবং কেউ বলতে পারেন না আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কার হয়ে খেলছেন, কার স্বার্থ রক্ষা করার জন্য তিনি ব্যস্ত রয়েছেন। এটি আসলে জনগণ বুঝতে পারে না। এক এক সময় মনে হয় তিনি এক এক দিকে ঝুঁকে গেছেন। গাজীপুরের যে আলোচনার কথা বলছিলাম, সেখানে তিনি অনেক আশাবাদের কথা ব্যক্ত করেছেন, কিন্তু এর মাঝে আবার তিনি বলেছেন ভোটের দিন কোথাও কোথাও বিশৃঙ্খলা হতে পারে, ব্যালট ছিনতাই হতে পারে, কারচুপি হতে পারে, বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হতে পারে। মানে কারণ কি, কিভাবে হবে, কারা দেবে? মানে তিনি এই যে আশাবাদের কথা বললেন, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে, আবার তিনি বলছেন সেখানে এগুলো এগুলো হতে পারে। এগুলো এগুলো যদি হয় তাহলে কি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে? প্রশ্ন হলো যে জনগণ তার কোন কথাটা আসলে বিশ্বাস করবে? সুষ্ঠু হবে নির্বাচন, অবাধ হবে, গ্রহণযোগ্য হবে সেটি, নাকি ভোটের দিনে এই সংঘাতগুলো, সহিংসতাগুলো হবে, ব্যালট ছিনতাই হতে পারে, ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে? কারা দিবে বাধা? তার যে বাহিনীরা রয়েছে তারা কি করবে? তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা অনেকদিন ধরে আছে, তাদের ভূমিকা নিয়ে তো দেশের মানুষ অনেকটা হতাশ। নির্বাচনে আসলে তারা যে বলছেন যে পরিস্থিতি ঠিক আছে, ঠিক থাকবে, ভালো নির্বাচন হবে, কিভাবে তারা আসলে এটি রক্ষা করবেন সেটি জনগণ বুঝতে পারছে না। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় রেকর্ড সংখ্যক সেনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তো এত বিপুল সংখ্যক সেনা সদস্য এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়েও তিনি বলতে পারছেন না নো ম্যাটার হোয়াট নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলছেন যে এই আতঙ্ক কিন্তু আছে, এই আশঙ্কা কিন্তু আছে। ইতিমধ্যেই আগামী নির্বাচনে কারচুপির সম্ভাবনা নিয়ে সক্রিয় যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, তাদের বিভিন্ন নেতা এবং প্রার্থীরা কিন্তু অনেক আশঙ্কার কথা বলছেন, গণমাধ্যমে এসছে সেগুলো যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নির্বাচন কেমন হতে যাচ্ছে, এর একটা ধারণা কিন্তু পাওয়া যাবে। আছে আরো নানান রকমের বৈপরীত্য। জেনারেল ওয়াকার সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছিলেন এক সময়, মানে শুরুর দিকে। সেটি তিনি আর এখন মনে করেন কিনা বা চান কিনা তার সেই চিন্তায় কিন্তু তিনি স্থির থাকেননি। বোঝা যায় যে তিনি হয়তো এটি আর চান না এখন। তারপরে এই যে গণভোটে, জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে হ্যার পক্ষে সরকারি অনৈতিক প্রচারণা নিয়েও তিনি কিন্তু কোনো মুখ খোলেননি এবং এটি নিয়ে আরো নানান অভিযোগ কিন্তু আছে। আরেকটা গুজব বলুন, গুঞ্জন বলুন, সমালোচনা বলুন বাজারে কিন্তু আছে। সেটা কি, যে বিএনপির সঙ্গে তার সমঝোতা হয়েছে বা এক ধরনের আতাত হয়েছে, এরকম একটা গল্প বাজারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে বলছেন তিনি তো আগাগোড়াই জামাতের লোক। মানে এর কোনটি সত্য কোনটি মিথ্যা বলা মুশকিল, তবে তিনি যে মোটেই নিরপেক্ষ নন এটাই মনে করেন এখন দেশের সিংহভাগ মানুষ। আমি বলি রেকর্ড সংখ্যক সেনা মোতায়েনের পরও যদি নির্বাচন নিয়ে এখনো নানান শঙ্কা থাকে, তাহলে আগে ভাগে নির্বাচন সুষ্ঠু হবে, 12 তারিখের নির্বাচন গ্রহণযোগ্য হবে, এই কথাটা যে সেনাপ্রধান বললেন এর ভিত্তি কি? কার স্বার্থ রক্ষার জন্য তিনি এই কথাটি বললেন? বিদেশি পর্যবেক্ষকদেরকে আশ্বস্ত করবার জন্য, বিদেশি যে দেশগুলো আমাদের দেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে তাদেরকে আশ্বস্ত করবার জন্য তিনি এই কথাগুলো বললেন? আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ ও শান্তিপূর্ণ হবে। সুপ্রিয় দর্শক, এটাকে আপনি বিশ্বাস করেন? আমার জানা মতে এটা নিয়ে সবার মনেই আছে গভীর সংশয়। সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী, এমনকি নির্বাচন কমিশনও হয়তো এটা জানে যে আসলে সামনে কি ভয়াবহ দিন অপেক্ষা করছে, মানে 12 তারিখ।
তবু তারা চাইছে যেন তেন ভাবে একটা নির্বাচন করে ফেলতে, যেটা আসলে তাদের পছন্দের দল বা ব্যক্তির স্বার্থ সুরক্ষা নিশ্চিত করবে। এর ভেতর দিয়ে তাদের অনেক এজেন্ডা আছে, সেগুলো তারা বাস্তবায়ন করবে। আর কোনোভাবে যদি এই খিচুড়ি মার্কা মানে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, জগা খিচুড়ি এলোমেলো যেটি, এই নির্বাচনকে যদি আপাত অবাধ এবং শান্তিপূর্ণ দেখানো যায় বা বলে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে তো ইউনূস সাহেবের কেল্লা ফতে। মানে এই নির্বাচনের আগে পিছে তখন আর ইউনিক এবং ঐতিহাসিক তকমা এটি লাগাতে কেউ বাধা দিতে পারবে না ইউনূস সাহেবকে। আপনারা জানেন যে গত কিছুদিনে সেনাপ্রধান দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন তার সদস্যদের সাথে। সেনাবাহিনী কিভাবে ভোটের দিন নিরাপত্তা দেবে, কি করা উচিত, এসব রণনীতি নাকি তিনি তৈরি করেছেন। তারপরও তিনি বলছেন ভোটের দিন সমস্যা হতে পারে, ভোট কারচুপি হতে পারে বা সংঘাত সহিংসতা হতে পারে। আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, তাহলে এই যে রণনীতি তিনি করলেন লম্বা সময় ঘুরে ঘুরে, এই রণনীতি দিয়ে দেশের মানুষের কি কল্যাণ হবে? এবারের ভোট যে শান্তিপূর্ণ হবে না, এটা শুধু দেশের যারা যে মানুষ নাগরিকরা সন্দেহ করেন, সংশয় প্রকাশ করেন, শুধু তারাই নন, এর বাইরে বিদেশি কূটনীতিকরাও আসলে আগে ভাগেই এটা নিয়ে কিছুটা ধারণা পোষণ করছেন বা আজ করছেন যে নির্বাচনে সহিংসতা হবে, সংঘাত হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আপনারা জানেন যে বিভিন্ন দেশ ইতিমধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, সরকার সেই পথে হাঁটছে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনটিকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে আসন্ন নির্বাচন তার আগে পরের কয়েকটি দিন অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই দূতাবাসের পক্ষ থেকে। এছাড়া মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থানেও নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় হাইকমিশন এবং উপ হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিরাপত্তার অজুহাতে তাদের দেশে ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় যে সমস্ত ভারতীয় কর্মরত আছেন তাদেরও দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর থেকেই আসলে কূটনৈতিক মহলে এক ধরনের একটি জল্পনা কল্পনা চলছে যে বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কি কোনো বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে নির্বাচনের আর বেশি বাকি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। তবু সংশ্লিষ্টরা বলছেন, মানে সরকারের লোকজন, প্রশাসনের লোকজন বলছেন সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে। এই বাস্তবতার মাঝে সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী নির্বাচনে নিরপেক্ষ থাকবে। কিন্তু মাঠের খবর হচ্ছে কোথাও কোথাও বাহিনীর সদস্যরা গণভোটে হ্যাঁ ভোট দিতে প্ররোচনা করছেন, এমন অভিযোগ রয়েছে। তাহলে জনগণ কার কথায় ভরসা করবে? দর্শক, এই নির্বাচন যদি সত্যি সত্যি সবার জন্য হয় যেভাবে সেনাপ্রধান বলছেন, তাহলে নিরপেক্ষতা প্রমাণের দায় সবচেয়ে বেশি যার, তিনি হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাত্র 3-4 দিন আগেও দেশের মানুষ নিশ্চিত এবং নিশ্চিন্ত হতে পারছেন না সেনাপ্রধান আসলে কার পক্ষে কাজ করছেন, কার হয়ে খেলছেন। 12 ফেব্রুয়ারির নির্বাচন আসলে কি হতে যাচ্ছে। আমাদের রাজনীতির যে ভাগ্যাকাশ, সেখানে সিঁদুরে মেঘ ক্রমশ জমাট হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না যে আমাদের যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ আসলে আমাদের জন্য কতটা কল্যাণকর, দেশের জন্য কতটা কল্যাণকর, দেশের মানুষের জন্য কতটা কল্যাণকর। আমরা এই যে নির্বাচনের যে তোড়জোড় চলছে, হয়তো 2-3 দিন পরে আবার নির্বাচন। তো সেই 2-3 দিন পরে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেই নির্বাচন পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারছি না। কিংবা ধরুন, মানুষ যে আশঙ্কা করছে নির্বাচন শেষ মুহূর্তে এসে বাধাগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, সহিংসতা হতে পারে, বন্ধ হতে পারে, নানা রকম মানুষের প্রেডিকশন। তো সেই সকল প্রেডিকশনের প্রেক্ষিতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি কি সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে, এবং আমরা আসলে কি বিপদ এবং বিপত্তির মধ্যে
এগোচ্ছি এই ব্যাপারে আমাদের যারা ময়মুরব্বী আছেন, দার্শনিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, প্রায় সবাই মুখে কলুপ এঁটেছেন। ফলে কি হলো, আগামী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের অশনি সংকেত নিয়ে আমাদের আমজনতা তারা রীতিমতো ঘুমিয়ে আছে। দেশের প্রধানতম যে পত্রপত্রিকাগুলো রয়েছে, সেটি ডেইলি স্টার, প্রথম আলো, তারা স্পষ্টভাবে বলেছে যে মত প্রকাশে দূরের কথা, জীবন বাঁচানোই এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। সত্য কথা বলা এটা যেভাবে ঝুঁকিপূর্ণ, সত্য বলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা আরো ঝুঁকিপূর্ণ। আমাদের এই সমাজে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, কিন্তু কোনো কারণে যদি আপনি বিপদে পড়েন, বিপত্তিতে পড়েন, কোনো সমস্যা দেখা দেয় আপনার জীবনে, বিশ্বাস করেন তছনছ হয়ে যাবে। আপনি কাঁদতে পারবেন, গড়াগড়ি করতে পারবেন, চিৎকার দিতে পারবেন, কিন্তু কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনার দুঃখগুলো ঘুচিয়ে দেবে, এই অবস্থা এখন বাংলাদেশে নেই। কোর্ট বলেন, কাছারি বলেন, থানা বলেন, পুলিশ বলেন, সরকারি অফিস বলেন, আমাদের সমাজ এবং সংসার বলেন, সবাই শুধু চেয়ে চেয়ে দেখবেন। আপনি আপনার নিজের ঘরেও এখন যাকে বলা হয় নিরাপদ নন। অনেকগুলো বডিগার্ড রেখে আপনি ফুংফাং দেখাতে পারেন। বডিগার্ড কজন? 10 জন, 12 জন, কিন্তু যদি 100 জন লোক আসে, আপনার বডিগার্ড আপনাকে রেখে পালিয়ে যাবে। থানা পুলিশে ফোন করবেন, কেউ আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর পাড়ার প্রতিবেশী জানলা ফাঁক করে জানালা দিয়ে দৃশ্য দেখবে এবং ভিডিও করবে, আর বড় জোর পরবর্তীতে ফেসবুকে সেই ভিডিও ছড়িয়ে দেবে, তাও আবার নিজেদের পরিচয় গোপন করে। তারপর সেই ভিডিও দেখার পরে যদি জনগণের আবেগ দেখা দেয়, তাহলে এক ধরনের ফলাফল হবে, আর জনগণ যদি নিশ্চুপ থাকে তাহলে আরেক ধরনের ফলাফল দেখা দেবে। এই হলো বাংলাদেশের সার্বিক অবস্থা। তো এই অবস্থাতে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব হয়, সে বন্ধুত্ব কোনো কাজের বন্ধুত্ব নয়, কিন্তু কারোর সঙ্গে যদি আপনার শত্রুতা হয়, সেটি যদি একেবারে মহল্লার একজন পান বিড়ি বিক্রেতা, অথবা আপনার মহল্লায় যে ফেরি করে বেড়ায়, আপনার বাসার সামনে যে দারোয়ানটি রয়েছে, কিংবা আপনার প্রতিবেশী যে দারোয়ানটি রয়েছে, তার সঙ্গে যদি আপনার কোনো শত্রুতা হয়, সেই শত্রুতা সামাল দেওয়ার মতো শক্তি আমাদের দেশকাল, সমাজ এবং রাষ্ট্রের আদৌ আছে কিনা আপনারা একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি বর্ণনা করলাম, এটি রাতারাতি ভালো হওয়ার কথা নয়। গত 17 মাস ধরে ধীরে 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 এই পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিবেশ এবং পরিস্থিতি সমাজ থেকে চলে যাওয়ার জন্য কম করে হলেও 17 বছর লাগবে। যেভাবে অতীতের 17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, ক্রোধ, লোভ, লালসা, কামনা, বাসনা, রাগ সব একত্র হয়ে এই গত 17 মাসে মানুষের হাত, পা, মন ও মস্তিষ্ককে যেভাবে উত্তেজিত করেছে, তার প্রেক্ষিতে আজকের এই সমাজ আমরা এখানে নিয়ে এসেছি। এই সমাজ এবং এই রাষ্ট্রে দেখতে পাচ্ছেন যে একটা নির্বাচন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনে যারা প্রার্থী, তারা মাঠে চষে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি দল বিজয়ী হবে, আপনারা শুনতে পাচ্ছেন আরেকটি দল ম্যাটিকুলাস ডিজাইন করে নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে যাবে। এই যে একটি দল বিজয়ী হবে, এটার ফলে যাদের মনে ক্রোধ তৈরি হচ্ছে, বিরাট একটা শক্তিশালী গ্রুপ, সেই ক্রোধকে দমন করার জন্য, সেই ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যত প্রতিষ্ঠান নেই। এমনকি সেই দলটি, যে দলটি বিজয়ী হবে, সে যদি ক্ষমতায় আসে, তাহলে সে আরো মাহরুম হয়ে যাবে, আরো অসহায় হয়ে পড়বে, আরো দুর্বল হয়ে পড়বে। আবার অন্যদিকে যারা ম্যাটিকুলাস ডিজাইন করবে বলে খবর বের হয়েছে, যাদের সম্পর্কে বলা হচ্ছে এরা গুপ্ত সংগঠন, এরা গুপ্ত কাজে ভীষণ রকম এক্সপার্ট, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা, বন্ধ করা, নিয়ন্ত্রণ করা, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কাছে রাখা, পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাংলাদেশে এখন এমন কোনো মধ্যস্থতাকারী নেই যারা রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসাতে পারেন। বরং আমাদের দেশে যে সকল কর্তা ব্যক্তি এক টেবিলে বসাতে পারতেন,
তারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কদম মুবারক চুম্বন করার জন্য তারা রীতিমতো পাল্লা দিয়ে দৌড়াদৌড়ি করছেন। শেখ হাসিনার জমানাতে আমরা ঠাট্টা করতাম, মস্করা করতাম যে গণভবনে গিয়ে অনেকে দালালি করছেন, পিঠা পায়েসের উৎসবের নৃত্য গীত করছেন, ফ্ল্যাটারিং করছেন, তেলবাজি করছেন। কিন্তু এখন সেই তেলবাজি, সেই ফ্ল্যাটারিং এতটা নিম্ন পর্যায়ে চলে এসেছে, এতটা স্থূল হয়ে পড়েছে, এতটা দৃষ্টিকটু হয়ে পড়েছে, এগুলো এখন সমালোচনার অযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে জনাব তারেক রহমান সাহেব, যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে পৃথিবী দ্বারা স্বীকৃত হচ্ছেন, এত স্বীকৃতি ভালো নয়, এত স্বীকৃতি অশনি সংকেত। বাচ্চা প্রসব হওয়ার আগেই যদি বাচ্চার জন্য দোলনা তৈরি করা হয়, মাতৃগর্ভে থাকতে যদি বাচ্চার নামে ইনকাম ট্যাক্সের ফাইল খোলা হয়, কিংবা যে শিশু এখনো ভ্রূণ তৈরি হয়নি, মানে এখনো গর্ভধারণ হয়নি, ছেলে মেয়ের শুধুমাত্র বিয়ে হয়েছে, পিতামাতার বিয়ে হয়েছে, বাসরাত এখনো হয়নি কিন্তু বাসরের আগেই ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করে সে বিশাল নাম দিয়ে রাখা হলো, ছেলের নাম অমুক, মেয়ের নাম অমুক। এ সকল দৃশ্য, এ সকল ঘটনা প্রকৃতিতে প্রায়ই বিয়োগাত্মক ঘটনা ঘটিয়ে থাকে, অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে থাকে। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এখন দেশে এবং দেশের বাইরে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে এক শ্রেণীর পত্রপত্রিকা, গণমাধ্যম, এক শ্রেণীর মানুষ যেভাবে লম্ফঝম্প করছেন, এটি জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে রীতিমতো বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিয়েছে। বহু মানুষ যারা তাকে ভালোবাসতেন তারা এখন তাকে হিংসে করছেন। বহু মানুষ যারা মনে প্রাণে চাইতেন যে তিনি দেশে ফিরে আসুন, রাজনীতিতে বিজয় লাভ করুন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন, তারা এই যে ন্যাকামো, এই যে বাহাদুরি, এই যে বাড়াবাড়ি, আওয়ামী লীগের লোকজন নেই কিন্তু বিএনপির যারা লোকজন রয়েছেন তারা তাদের নেতাকে নিয়ে যে কর্মকাণ্ড করছেন, নেতার কোনো আমি আধিক্যতা দেখছি না। নেতা প্রাণান্ত চেষ্টা করছেন নিজেকে সংযত রাখার জন্য, কিন্তু তার দলের মধ্যে যারা লোকজন রয়েছেন তারা যে কর্মকাণ্ড করছেন তার সঙ্গে সঙ্গে বিদেশের বিভিন্ন শক্তি, পত্র পত্রিকা তাকে যেভাবে প্রধানমন্ত্রী বানিয়ে একেবারে বাঘের মুখে ঠেলে দিচ্ছেন, সেটা প্রতিহত করার মতো, সেটার বিরুদ্ধে একটি রক্ষাবহু তৈরি করা, এটি এখন বিএনপির পক্ষে সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই নিত্য নতুন সন্দেহ, অবিশ্বাস তৈরি হচ্ছে। অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন আর তার প্রতিপক্ষ আঙ্গুল চুষবে, এটা হয় না। এখনো পর্যন্ত যদি কৌশলগত দিক বলেন, আজকের দিন পর্যন্ত পুরো কৌশলগত দিক জামাতের পক্ষে আছে।